ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা। ইনুসকে ওইখানেই ধরতে হবে, আবার অর্ডার। আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সব ঠিক আছে, এই আসো সবাই মিলে আবার বলে আসি। কিছু কিছু মানুষের মুখের একটা কথা আর পুরো সিস্টেম সমান হয়ে যায়। আমরা যখন কথা বলছি, কার কথা বলছি? এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় 2-4 জন মানুষদের মধ্যে যিনি একজন, বেগম খালেদা জিয়া। তিনি গতকালকে যে ঘোষণা দিয়েছেন বা যে নির্দেশনা দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এর থেকে বড় গিফট, এর থেকে বড় কোনো প্রাপ্তি আর হইতে পারে না। উনি বলছেন না আমি আগের মতো নাই, আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে, এখনো করছি, না, না, এভাবেই করতাম, আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে, এই কারণে আগের মতো বলছি। এইভাবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আওয়ামী লীগ তো হুমকি দিছে লন্ডনে দেখা নিবে। ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা। ইনুসকে ওইখানেই ধরতে হবে, আবার অর্ডার। আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সব ঠিক আছে, এই আসো সবাই মিলে আবার বলে আসি। মানে ইনুস স্যারকে ঠেকাবে লন্ডনে। কিন্তু ঠেকাইতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা করছে এবং দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে। দৌড়ানি দিছে ভাই, আওয়ামী লীগের দৌড়ানি দিছে রাস্তার মধ্যে, দৌড়াইতেছে সমানে। এবং তারা বলছে ইনুস স্যারকে যারা অসম্মান করবে তাদের কোনো রেহাই নাই, মাঠে নাইমা করছে। আর এই যে প্রবাসী ভাই বোনদের মধ্যে অবশ্যই বিএনপি আছে, অবশ্যই বিএনপি আছে। আমার গত ভিডিওতে আমি বলছিলাম না যে কারেক্ট রাজনীতি হবে, বিএনপি যদি আওয়ামী লীগের ঠেকায় দেয় লন্ডনে, তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। 13 তারিখ সকাল 9টায় স্যারের সাথে দেখা করবেন তারেক রহমান। 2 ঘন্টা সময় দিছে। উনি তো শুক্রবার, 13 তারিখ শুক্রবার 9টা থেকে 10-11, এরপরে জুম্মার নামাজ 11টা পর্যন্ত। 11টার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে। কি বলবে এবং কেন দেখাটা হইলো, কেন লন্ডনে দেখা হবে তা কি আপনারা জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি। বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরো ব্যাপারটায়। 7 তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকাঝকা করছে যে আপনারা কি শুরু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যতটা জানি, বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি ইউনূস স্যারকে উনি যতটুকু জানেন যে উনি কোনোদিনই উনার কথার বরখেলাপ করবে না, এটা ক্লিয়ারলি বলছে। আপনি বলতে পারেন আপনি জানলেন কেমনে, আপনারাও জানতে পারবেন, মিডিয়াতে অলরেডি নিউজ চলে আসছে। সেদিন বকাঝকা কইরা বলছে যে আপনারা ইউনূস স্যারের সাথে থাকেন এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান মানে ওনার সন্তান, বড় সন্তান দেখা করতে চায়, সে সুযোগটা যেন কইরা দেওয়া হয় এবং তাই কইরা দেওয়া হয়েছে। এই যে মিলনটা হবে না, আয় হ্যাঁ, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? ভারতের র সদস্য এরা, এই বিএনপির মধ্যেই কথা উঠবে যে এই এই লোকগুলা ভারতের র এজেন্ট, এরাই ভারতের দালাল, এদের কারণেই এতদিন এই ভুল বুঝাবুঝি হয়েছে। ওই যে নগর ভবনে যায় আন্দোলন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ইউনূস স্যারকে যা তা ভাষায় অপমান করা, এইসব কিন্তু হয়ে গেছে। যারা এইসব করছে এদেরকে এখন বলিতে চলাবে। বলি বলতে কি জানে? ওই বলি না, মানে এটা সিম্বলিক অর্থে বলতেছি। এদেরকে এই বিএনপি থেকেই টার্গেট করে বলবে যে এরা ভারতের দালাল, এদেরকে পিছনে রাখো, নতুন নেতাদের সামনে আনো। এগুলারে দিয়া হবে না। এদের কথাবার্তার সাইজই তো ভালো না, মুখে কোনো হাসি নাই, সারাক্ষণ ইউনূস স্যারের পিছনে লাগা রয়েছে। একটা দিনের জন্য শান্তি দেয় নাই গত 10 মাসে। ওই একবার শেখ হাসিনা বলছিল না এই বিএনপিকে একদিনের জন্য শান্তি দেবো না, দেয় তো নাই, একদিনের জন্য শান্তি দেয় নাই। বাসের মধ্যে বোমা হামলা, রাস্তাঘাটে বোমা হামলা, পুরা দেশে অরাজকতা চালায়া বিএনপি নাড়াই দিছিল না ভাই? একটা দিনের জন্য তো শান্তি দেয় নাই। কিন্তু বর্তমানের যে বিএনপি, যে বিএনপির কাছে আমরা অনেক কিছু আশা করছিলাম, তাদের কিছু নেতা একটা দিনের জন্য স্যারকে শান্তি দেয় নাই, ঠিক মতো দেশ চালাইতে দেয় নাই, প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করছে। আর প্রেসের ব্যাপারটা তো আপনারা জানেন, প্রেস যখন বুঝা ফেলায় যে এরা সামনে ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি করে। তাদের কোনো নেতা কিছু বললেই ওইটা আইনা ছড়ায় দেওয়া হইতো। কিন্তু শেষ পর্যন্ত কি হইলো? খেল খতম, পয়সা হজম, আর কোনো খেলা দেখা যাবে না। এই যে সারাক্ষণ বলতে নির্বাচন না দিলে ঈদের পরে আন্দোলনে যাবেন, এই ঈদের আগেও আপনারা বলছেন, ঈদের দিনও একই কথা বলছেন, আন্দোলনে যাবেন। এখন কি যাবেন? না 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 না, এখন যাবেন না, আর যাওয়ার কোনো সুযোগ নাই।
13 তারিখের সিটিং এ কি হইতে পারে ভাই অ্যাডভান্স বলে দেওয়া যায়, কারণ বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে এবং তারেক রহমান ওনার সাথে যে বসবে, ওনার সাথে যুক্তি তর্কে কি কুলায় উঠতে পারবে? একদম না স্যার, অক্ষরে অক্ষরে বুঝাই দিবে কেন আমি দেরি করতেছি, কেন আমি এপ্রিলে নির্বাচন দিছি। আর স্যার তো যেখানেই যায়, এর আগে 10টা দেশে গেছিল, ওই যে বগলে কইরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের অ্যালবামটা নিয়ে যায় এবং সবাইকে দেখায়, এই ব্রিটেনও দেখাবে রাজ পরিবারের সাথে, রাজ পরিবারের ডাইনিং টেবিলে বসা কার খাওয়ার যোগ্যতা আছে ভাই এই দেশের? কারোই তো নাই। উনি রাজ পরিবারের সাথে রাজ দরবারে বসা রাজাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেছে। ওরকম একটা মানুষকে সম্মান দিবেন না তো কাকে দিবেন? পারছেন? এই যে লন্ডনে বলছিলেন হ্যান কেরেঙ্গা ট্যান কেরেঙ্গা, আওয়ামী লীগ কিছুই পারলেন না, তো কিছুই করতে পারবেন না। এবং যেটুক করছেন, ওই যে স্লোগান দিচ্ছেন, এইটুকুর জন্য খেসারত দিতে হবে। মোদিজিরে জিজ্ঞাসা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি? হ্যাঁ আপা, আপনি মোদিজিরে জিজ্ঞাসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি। উনি এই দেশের ক্ষমতা নেওয়ার 2 দিন আগে বলছিল, আমার বাংলাদেশকে অশান্তি করলে তোমার 7 সিস্টার শান্তিতে থাকতে পারবে না। আজকে দেখেন মণিপুরের দিকে তাকায়া 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ, ওয়াইফাই বন্ধ। বাংলাদেশে যেভাবে যা করা হয়েছিল ওয়াইফাই বন্ধ কইরা, ওইখানেও তাই করা হচ্ছে। আজকে মণিপুরে 7 সিস্টারে অশান্ত হয়ে উঠছে। পুরো ভারতের নিউজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরা 7 সিস্টার অশান্ত। ওনারাও স্বাধীনতা চায়। এখন কারফু দিয়া ইন্টারনেট বন্ধ কইরা ওই যে একই কাজ করতেছে। ওইখানকার প্রেসক্রিপশনই তো এখানে নেট বন্ধ করা হয়েছিল, ওয়াইফাই বন্ধ করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ওদের প্রেসক্রিপশনে। ওই প্রেসক্রিপশন কাজে লাগে নাই। ওরে মণিপুরি ভাই বোনেরা, আপনারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভিডিওগুলো বারবার দেখেন, বারবার দেখেন। এখান থেকে উৎসাহ নেন, এখান থেকে স্পিরিট নেন এবং নিজেদের অধিকার আদায় করে নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলতে যায় না। দেখেন ওরা আজকে বলতেছে কিন্তু যে এই ইউনূস স্যার কিন্তু যা তা মানুষ না। উনি গদিতে বসার 2 দিন আগে যেটা বলছিল এখন তাই হচ্ছে। কত অ্যাডভান্স চিন্তা করতে পারে। আর সেই মানুষটাকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলা শুরু করছিলেন এই দেশে। প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন, যারা ওনাকে অপমান করছেন প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন। তারেক রহমান সাহেব 13 তারিখে আপনাদেরকে বুঝাই দিবে, উনি পুরোটা বুঝাই দিবে কিন্তু এই আন্দোলন আর হবে না, এই নির্বাচন আর চাবে না। স্যার যেদিন নির্বাচন দিবে বিএনপি সেদিনই মাইনা নিবে। আর সেটাই হলো কারেক্ট রাজনীতি। এই দেশের মানুষের যদি মন পাইতে চান, আগে মন জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। উনার মন যারা জয় করতে পারবে আমরা তাদের সঙ্গে আছি, সত্যের পথে আছি। অনেকটা দেখছি ভাই ইদানিং কালে, অনেকটা দেখতেছি ওই যে বিএনপি ক্ষমতা যাইবে সুর বদল করতেছে, নিজের জায়গা থেকে সইরা যাইতেছে। এদেরকে মার করে রাখেন। এরাই হলো ভয়াবহ। এরাই কিন্তু একটা সরকারের নষ্ট করে। গত আওয়ামী লীগ সরকারে এই 5-8 দলগুলাই নষ্ট করছে। বিএনপি যদি ক্ষমতা আসতে চায় এদেরকে চিনা রাখেন, কিন্তু ক্ষমতায় আসবেন কিনা এটা জনগণের উপর, জনগণের সিদ্ধান্ত। জনগণ দেশের মালিক, জনগণের উপরেই নির্ভর করে সবকিছু। আগে আমাদের খুশি করবেন, তারপরে নির্বাচনে দাঁড়াবে। ভিডিওটা শেষ করার আগে একটা বেয়াদবের কথা বলে শেষ করতেছি। সেটা হলো ব্রিটেনে থাকে, ইংল্যান্ডে থাইকেও যে এরকম বেয়াদব হইতে পারে আগে কল্পনা করতে পারি নাই। সেটা টিউলিপ স্যারের যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে উনি রাষ্ট্রপ্রধান বা এই দেশের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কিছুই ভাই উল্লেখ করে নাই। ওনার নামে শুধু চিঠি দিছে। চিন্তা করছেন, আবার চিঠির মধ্যে লেখছে ওনার সঙ্গে যেন উনি একটু কফি খাইতে আসে। মানে টিউলিপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কফি খাইতে যাবে, এই দাওয়াত উনি করছেন। হায় রে মানুষ, আসলেই কিন্তু দুর্ভাগা জাতি আমরা। এই মেয়েটা বিদেশে লেখাপড়া করে কিছুই শিখলো না, কিছুই বুঝলো না, তার সাথে কিভাবে কথা বলতে হয়। আরে উপরওয়ালা যাকে ইজ্জত দেয় তার ইজ্জত নষ্ট করবেন কিভাবে? আপনারা পারবেন না, জীবনেও পারবেন না। দেখেন না, ওনার ইজ্জত রক্ষা করার জন্য লন্ডনে প্রবাসী ভাই বোনেরা দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে। তার মানে কি জানেন? বাংলাদেশ জেগে উঠতেছে, মানুষ বুঝতে পারতেছে, মানুষ চিনতে পারতেছে এবং চিনতে পারতেছে রাজনীতিবিদদেরকে। কিছু কিছু মানুষের মুখের একটা কথা আর পুরো সিস্টেম সমান হয়ে যায়। আমরা যখন কথা বলছি, কার কথা বলছি? এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় 2-4 জন মানুষদের মধ্যে তিনি একজন, বেগম খালেদা জিয়া। তিনি গতকালকে যে ঘোষণা দিয়েছেন বা যে নির্দেশনা দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এর থেকে বড় গিফট, এর থেকে বড় কোনো প্রাপ্তি আর হইতে পারে না। তিনার উচিত ছিল, আমিও মনে করি, যে বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করা। তিনি যখন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি করেননি, অনেক ব্যস্ত হয়তো বা। তবে এরকম জিনিসগুলাই বিএনপির মধ্যে বা অনেকের মধ্যেই আসলে প্রশ্ন তোলে যে তিনি কেন বিএনপিকে কাটেন। বা আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মানে যখন দুর্যোগ বা অমাবস্যার চাঁদ ওনার আকাশ দখল করে ফেলছে, বিএনপি টোটাল একটা প্ল্যানিং অবস্থান আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার একটা নির্দেশ সবকিছু শান্ত করে দিবে। আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মধ্যে যে স্পষ্ট বিভাজন চোখে পড়েছে, নেতাদের বিভিন্ন কথা, আলটিমেটাম পাল্টা আলটিমেটাম, ইভেন মানে সবকিছু মিলিয়ে যখন কঠিন একটা অবস্থা দেশের, ওই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কি দিয়েছেন? নির্দেশ, কোনো রিকোয়েস্ট না, কোনো আবদার না। কারণ পরিস্থিতিটা এমন আকার ধারণ করে ফেলছে যে এক ধরনের সরাসরি সংঘাতের দিকে যাচ্ছে। সরাসরি মানে যে মাঠে নেমে মারামারি না, বাট বিএনপি যেভাবে প্ল্যানিং করছে এই সরকারকে চাপ দেওয়ার জন্য, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন হয়তো বুঝতে পারেন নাই অথবা বুঝলেও বুঝতে চাচ্ছেন না, যে বিএনপির সমর্থন ছাড়া কোথাও না কোথাও এই সরকার স্টেবল অবস্থানে থাকবে না। তো সেই চাপটা যখন বিএনপি প্রস্তুত করছে, বেগম খালেদা জিয়া তিনি বুঝতে পারছেন যে দেশের জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা ইস্যু হবে। নির্বাচন ইস্যুতে বিএনপিকে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে
সামনে অগ্রসর হওয়া কথা বলেছেন, যে নির্বাচন নিয়ে এত বক্তব্য। আমরা যদি দেখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে গত শনিবার 7ই জুন, কিন্তু আজকে প্রায় বুধবার হয়ে গেছে, কিন্তু এত লেটে কেন, মঙ্গলবার আমরা এই খবরটা পেলাম যে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতা তারা এই তথ্য দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, ওই দিন রাতেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। নতুন রুটম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে নানান মত আসে, এবং স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটি ডিসেম্বরের মধ্যেই আপনার কি বলা হয় যে নির্বাচন দাবি করে। তো ওই দিন রাত্রে বেগম খালেদা জিয়ার সাথে যারা দেখা করেছিলেন, খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তো সূত্র মতে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সরকার ঘোষিত নির্বাচনের রোডম্যাপের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়া সংকট, রমজান সহ নানান কারণে যেই নির্বাচন নিয়ে সংশয় তা তারা বেগম খালেদা জিয়ার সামনে প্রকাশ করেন। তো একই সঙ্গে নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোনো ধরনের বিরুদ্ধে না জড়ানোর নির্দেশ দেন। তিনি বলছেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, এটা সত্য। তাই বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনায় শ্রেয়, সেই পথেই হাঁটতে হবে। যদি ডক্টর ইউনূস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে। তো যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। এতটুকুতে বুঝতে পারছেন যে এর পরের ধাপটার কাজটা হচ্ছে জনাব তারেক রহমানের কাছে, যেটা আগামী 13ই জুন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে। যে বৈঠক থেকে আশা করা হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে নির্বাচন টাইম ফ্রেম নিয়ে যে দূরত্ব, মাঠে ময়দানে যে দূরত্ব, সেগুলো ঘুচে যাবে বলেই জাতির প্রত্যাশা। উনি বলছেন না আমি আগের মতো নাই, আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে, এখনো করছি, এভাবেই করতাম, আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে, এই কারণে আগের মতো বলছি। এইভাবেই আপনার আমি মতো একজন আপনাকে সরকারের আমি পক্ষের আপনাকে লোক আপনার একজন এসে বলতো আমি আগের মতো নাই, এভাবে বলতো। এখনো আপনি বলছেন আগের মতো নাই, সরকার পক্ষের একজন আলোচক। ঠিক আছে, আপনি এখন বলেন আমি কেন আগের মতো নাই, আমার কোন কোন তথ্য অসত্য? আগে আপনি যেরকম বিশ্লেষণধর্মী স্টেটমেন্ট দিয়ে কিন্তু জাস্টিফাই করতেন, এখন আপনি সরাসরি একদম খুবই স্ট্রংলি মানে বিরোধিতা, আপনার কোনো ধরনের পক্ষে বিপক্ষে যুক্তিতে কিন্তু আমরা কিন্তু পক্ষে এখন আর মাঝখানে নাই, সে এখন এক পাশে চলে গেছে, স্বাভাবিক, সে তো একটা দল, তার একটা রাজনৈতিক দল আছে। আপনার এখন একটা রাজনৈতিক দল আছে, হয়তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে। তারেক ভাইকে অনেকদিন ধরেই চিনি বিভিন্ন শোয়ের মাধ্যমে, এবং ওনার রাজনৈতিক পরিমণ্ডলে ওনার যে বিচরণ সেভাবে আমি চিনি, এবং লন্ডনে অবস্থানরতভাবে বিভিন্ন জনের সাথে ওনার যে পরিচয় আছে, আমি সরাসরি তারেক ভাইয়ের সাথে কথা না হলেও সেই সমস্ত মাধ্যমগুলোর সাথে আমার সাথে অনেক ভালো যোগাযোগ আছে, এবং সেই মাধ্যমে আমি তারেক ভাইকে বিভিন্নভাবে চিনি, ওনার কর্মকাণ্ডগুলোকে আমি ফলো করি এবং জানি। কিন্তু বর্তমানে তারেক ভাইয়ের যে অবস্থান বা যেই এলিগেশন বা যে ধরনের স্টেটমেন্ট উনি দিচ্ছেন বা আজকেও দিলেন, আমি ঠিক আসলে ওই তারেক ভাইকে আর এখন তারেক ভাই ঠিক আসলে আমি মেলাতে পারি না। অর্থাৎ উনি এতটা কেন লো হলেন বা কি কারণে? রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, অসন্তুষ্টি থাকতেই পারে। কোন সিদ্ধান্তে আমরা একমত নাও হতে পারি। আমার দ্বিমত থাকতেই পারে। তারপরেও উনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে বড় জোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, এর বেশি না। আমি আসলে আমি অতটা প্রজ্ঞাবান না হয়তো উনাদের মতো বা উনার মতো, যে আমি ডক্টর ইউনূসকে এরকম একটা পজিশন এর উপরে যেতে পারবে না। এভাবে আমি মন্তব্য করতে আসলে রাজি না। আর এভাবে হয়তো মন্তব্য করাটা সমীচীন না। এটা আমার ব্যক্তিগত মতামত। অভিযোগ উনি যেগুলো দিয়েছেন, আমি যদি একটা করে যদি একটু ধরি, প্রথমে যদি আমি নির্বাচনের যে রোডম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ডেফিনিটলি আমি তারেক ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। উনি কিন্তু উনার বক্তব্য থেকে কিন্তু সরে আসেননি। উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো ডেফিনিটলি এপ্রিল কিন্তু এই সময়সীমার মধ্যেই। আমরা কিন্তু কখনোই কিন্তু অনেক আগ থেকে কিন্তু কোনো নির্দিষ্ট একটা সময়সীমাকে আমরা ব্র্যাকেটিং করি কিন্তু আমরা ধাপে ধাপে আগাবো। সময় যত কাছে আসবে তখন হয়তো আমার জন্য এক্সাক্ট ডেটটাকে ফিক্স করা আমার জন্য অনেক বেশি ফিজিবল হবে। আমি কিন্তু ঠিক অভ্যুত্থানের পরপরই কিন্তু ক্ষমতা এসেই কিন্তু একটা নির্বাচনের তারিখ দিয়ে দিতে আমি কিন্তু পারব না। আগে আমাকে আমার কাজের প্রায়োরিটি গুলো সিলেক্ট করতে হবে, কাজগুলোকে সিলেক্ট করতে হবে, কি করণীয়, আমার স্ট্রাকচার গুলোকে সবগুলোকে রিফর্ম করতে হবে। অর্থাৎ গ্রাউন্ড গুলোকে আমি আমার মতো করে কিংবা দেশের জনগণের চাহিদা অনুযায়ী আমি যদি রিফর্ম না করি কিংবা উপযোগী না করতে পারি নির্বাচনের জন্য, তাহলে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু আমি নির্বাচন করাটা যতটা না মানে বোকামি হবে, এবং সেটা ডেফিনিটলি আমাদের জুলাই আগস্টের যে আগ্রহ কিংবা যে চেতনা বা যেই জনগণের চাওয়া পাওয়া সেটা বিরুদ্ধে যাবে। তো আমি মনে করি যে আমিও একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছেই, তারেক ভাই এবং আমার সবার যারা আছেন, যদি সবাই চাচ্ছি যে ডিসেম্বরে, তারেক ভাই বলেন যে ডিসেম্বরে, বিএনপির মতো বড় দল চাচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বর থেকে এপ্রিলের ফার্স্ট উইক, অর্থাৎ আমি 3.5 মাসের পার্থক্য দিই, এই 3.5 মাসের পার্থক্যটা আসলে জুলাই আগস্টের মতো এরকম একটা প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা শাসনের পরবর্তী সময়ে এসে আমরা 3.5 মাসের এই সময়টাতে কি এমন আহামরি পার্থক্য হবে, কেন আমরা এখানে ডিসেম্বরের মধ্যে 3 মাসের পার্থক্য হচ্ছে বড় কথা হলো নির্বাচনের মৌসুমটা খুব ইম্পর্টেন্ট, এবং নির্বাচনটা ওই সময়ে কেন দিতে হবে এবং যে মৌসুমে চাচ্ছে তখন নির্বাচন দেওয়ার মতো কোনো পরিবেশ বাংলাদেশে থাকে না। সেই জায়গাতে একটা বড় ধরনের আপত্তি তুলেছে বিএনপির পক্ষ থেকে, অন্য দলগুলোর পক্ষ থেকে। থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু এছাড়াও কিন্তু ডিসেম্বরের মধ্যেই আমি কিন্তু সাগর ভাই আমি আপনার আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, এপ্রিলে না দিয়ে ডিসেম্বরে দিলেও এমন কি সমস্যা হতো? না দেখেন হয়তোবা আমি যদি আমার বড় বড় দলগুলো ডিসেম্বরে চাচ্ছে, এখন দলগুলোর চাহিদা অনুযায়ী অন্তত পক্ষে এপ্রিলে যা সম্ভব এপ্রিলের আগে ডিসেম্বরে দিলে তো তাই অত বেশি ব্যবধান তো আমি দেখছি না যে আপনার দেখেন আমরা দেখেন আমরা দূর থেকে কিন্তু কাশবন কিন্তু ঘনই মনে হয়, কিন্তু আপনি যখন কাছে যাবেন দেখবেন কাশবন ততটা ঘন না। আমি এখন দূর থেকে বসে কিংবা প্রশাসনের বাইরে থেকে বসে আমি যদি দেখি যে ডিসেম্বরে কেন সম্ভব নয়, হয়তোবা ডিসেম্বরের ভিতরে আমি জাস্ট আমাদের বিশ্লেষণ করছি, আমি কিন্তু আমার পক্ষে বিপক্ষে বলছি না, আমি বিশ্লেষণ করে বলছি যে ডিসেম্বরে হয়তোবা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট যে সমস্ত লেয়ার গুলো আছে, প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেই জায়গাগুলোকে একটা নির্বাচনের উপযোগী করে তৈরি করা কতটা সম্ভব সেটা হয়তো একটা বিষয় হতে পারে। ডেফিনেটলি আপনার মানে আপনি যে আমাকে প্রশ্ন
ঘোষণা করলেন, মৌসুম একটা ফ্যাক্টর, হয়তোবা এপ্রিলের ফার্স্ট উইক, তার পরবর্তী জুন জুলাইটা খুব বেশি অনুপযোগী, বাট এপ্রিল পর্যন্ত মোটামুটি একটা সুযোগ আছে, যে কারণে উনি ওনার যে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে উইদিন ডিসেম্বর টু জুন এই ফ্রেমের ভিতরে যে কারণগুলিতে সাগর ভাই, হ্যাঁ, সাগর ভাই, আমার একটা প্রশ্ন শেষ প্রশ্ন করে দেখেন, আমরা ছোট একটা নোট দিই, একটা নোট দেবো 10 সেকেন্ডে। হুম। নোট উনি বলছেন যে বিভিন্ন প্রশাসনের উইংস গুলো আছে, ধরেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, নির্বাচন কমিশন, তারা হয়তোবা মতামত দিয়েছে। আমি নিশ্চিত করছি নির্বাচন বিষয়ে এই সকল উইংস এর সাথে কোনো ধরনের মিটিং হয়নি। কোনো মিটিং ছাড়া, পরামর্শ ছাড়া নিজের মতো করে দিয়েছেন। কোনো উইংস সাথে, এবং নির্বাচন কমিশন উল্টা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে তারা প্রস্তুত আছে। তাদের প্রস্তুতি আছে। সুতরাং এই তথ্য আর কি, যাই হোক উনি বলুক। আরো তথ্যগুলো যেগুলো অসত্য বলেছি, এই অসত্যগুলো উনি মানে বলুক, সেগুলোকে অসত্য প্রমাণিত করুক। উনি বলছেন না আমি আগের মতো নাই। আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে। এখনো করছি। এভাবেই করতাম। আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে? এই কারণে আগের মতো বলছি, এইভাবেই আপনার মতো আমি একজন আপনাকে সরকারের আমি পক্ষের আপনাকে লোক আপনার একজন এসে বলতো আমি আগের মতো নাই, এভাবে বলতো। এখনো আপনি বলছেন আগের মতো নাই, সরকার পক্ষের একজন আলোচক। ঠিক আছে? আপনি এখন বলেন আমি কেন আগের মতো নাই? আমার কোন তথ্য অসত্য? এটা বলেন আপনি। না, আমি আপনাকে আগের মতো নাই এবং আপনার সরকার পক্ষের ডেফিনিটলি আমি কোনো রাজনীতি করি না। আমি নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করার বা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি জানি না আপনাদের মতো আমি কতটুকু পারফেকশনে যেতে পারবো তা না। বাট আমি আপনাকে আগের মতো নাই এই কারণে বলেছিলাম যে আগে আপনি যেরকম বিশ্লেষণধর্মী স্টেটমেন্ট দিয়ে জাস্টিফাই করতেন, এখন আপনি সরাসরি একদম অর্থাৎ পার্টিগতভাবে রাজনৈতিক মতাদর্শের কারণে কিনা আমি জানি না, আপনি একেবারে খুবই স্ট্রংলি মানে বিরোধিতা। আপনার কোনো ধরনের পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে কিন্তু আমরা কিন্তু পক্ষে এখন আর মাঝখানে নাই, সে এখন এক পার্সেন্ট হয়ে স্বাভাবিক, ছোট একটা দল, আপনি তার একটা রাজনৈতিক কারণ দল আছে। আপনার এখন একটা রাজনৈতিক দল আছে, হয়তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে ডেফিনিটলি। কিন্তু ওই যে আরেকটা যেটা বললাম যে ডক্টর ইউনূস একজন লোককে হয়তো আমরা কিন্তু জাস্টিফাই বা এইভাবে কিন্তু আপনি একটা ক্লজের ভিতরে ফেলে কিংবা এখানে ভিতরে ফেলে ডেফিনিটলি ওনার অনেক ভুল আছে। আমি নিজে অনেক ক্রিটিসাইজ করি ওনার উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে, উপদেষ্টাদের কার্যক্রম থেকে শুরু করে, নীতি নির্ধারণী অনেক পর্যায়ে, ইভেন এনসিপি তাদেরকে একটা সফট কর্নার দেওয়া, সব জায়গাতেই ওনার কিছু ভুল আছে। ইভেন শুরু থেকে ওনার কিছু স্টেটমেন্ট, ছাত্ররা ওনার নিয়োগদাতা সেখান থেকে শুরু করে অনেক ধরনের স্টেটমেন্টকে আমরা সমালোচনা করি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।